থাকে তোমার গ্রাম স্মিথ তোমার অর্থগোনালাইজেশন অর্থগোনালাইজেশন এটার নাম হচ্ছে গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন। এটাকে রাদার অর্থগোনালাইজেশন না বলে অর্থ নর্মাল বলাটা বেটার। প্রথমে বলি, এই যে অর্থ নর্মাল, অর্থ গোনাল, এই কথাগুলোর অ্যাকচুয়াল মিনিংটা কি? অর্থ নর্মাল, অর্থগোনাল, এই কথাগুলোর অ্যাকচুয়াল মিনিংটা কি? সাপোজ ধরো তোমার এরকম একটা ভেক্টর আছে v1 v2 v3, এরকম ধরো তিনটে ভেক্টর আছে সাপোজ। ধরো দেখা গেল যে v1 এর মডুলাস যেটা, v2 এর মডুলাস যেটা, v3 এর মডুলাস যেটা, এরা সবাই হচ্ছে 1। অ্যাকচুয়ালি আমরা এই ভেক্টর স্পেসে মডুলাসকে আমরা নর্ম বলি, ঠিক আছে? নর্ম, এটাকে এভাবে ডিনোট করা হয়, দেখো এইভাবে, এটা মানে হচ্ছে ওর মডুলাস। ধরো দেখা গেল এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, এরা তিনজনই হচ্ছে 1। যেভাবে আমরা ম্যাগনিটিউড ক্যালকুলেশন করি, মনে রাখবে এখানে কিন্তু ভেক্টর যে কোনো ডাইমেনশনের হতে পারে, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, n ডাইমেনশনও হতে পারে। তা সেক্ষেত্রে নর্ম কি হবে? ধরো যদি তোমার এরকম একটা n ডাইমেনশন ভেক্টর থাকে, x1 x2 করতে করতে xn ধরো আছে, এইটা ধরো হচ্ছে তোমার ধরো v1 আছে সাপোজ, তাহলে তুমি যদি নর্ম v1 করো তাহলে ন্যাচারালি এটা কিন্তু সেই একই রকম হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, x1 স্কোয়ার x2 স্কোয়ার করতে করতে xn স্কোয়ার। হ্যাঁ, যদি সবগুলোর নাম 1 হয়, যে কটা ভেক্টর আছে যদি সবকটার নর্ম 1 হয়, তখন আমরা এগুলোকে বলে থাকি নর্মালাইজড ভেক্টর। এই যে ভেক্টরগুলো দেখছো, এই ভেক্টরগুলোকে আমরা বলবো নর্মালাইজড। এই ভেক্টরগুলোকে আমরা বলবো নর্মালাইজড ভেক্টর বলবো, ঠিক আছে? এইবার এসো অর্থগোনাল। অর্থগোনাল কথাটার মানে কি? অর্থগোনাল কথাটার মানে হচ্ছে যদি v1 ডট v2 v2 ডট v3 v3 ডট v1, এরা যদি সবাই 0 হয়, মানে প্রতি জোড়া জোড়া ডট করলে যদি 0 রেজাল্ট আসে, প্রতি জোড়া জোড়া ডট করলে যদি 0 রেজাল্ট আসে, তখন আমরা এই সিস্টেমটাকে, মানে এই v1 v2 v3, এই যে সেট অফ ভেক্টরস রয়েছে, এই সেট অফ ভেক্টরসটাকে আমরা বলবো অর্থগোনাল ভেক্টরস। স্যার বলছি অর্থগোনাল হলে নরমাল v1 ইকুয়ালস টু নরমাল v2 ইকুয়ালস টু নরমাল v3 ইকুয়ালস টু সেটা হচ্ছে নর্মাল ভেক্টর। অর্থ নর্মাল না, শুধু নর্মাল। নর্মাল যদি হয় তখন নর্মগুলো বা ম্যাগনিটিউডগুলো সব 1 হবে। না, নর্ম মানে হচ্ছে তোমার এখানে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড। নর্মাল মানে ওই নর্মাল নয়। তখন আমরা এই ভেক্টরগুলোকে বলি নর্মালাইজড ভেক্টর। এই নর্মালের সাথে 90 ডিগ্রিকে গোলাবে না, ঠিক আছে? অর্থগোনাল মানে হচ্ছে 90 ডিগ্রি। যদি প্রতি জোড়া জোড়া ভেক্টর যদি ডট করলে 0 রেজাল্ট দেয়, তখন আমরা ওদেরকে বলবো অর্থগোনাল ভেক্টর। এইবার এসো দুটোই যদি অ্যাট এ টাইম মেনটেন হয়, না এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, অসুবিধা নেই। যদি দুটোই অ্যাট এ টাইম মেনটেন হয়, অর্থাৎ নর্মালাইজড হচ্ছে তার সাথে অর্থগোনালও হচ্ছে, তখন আমরা ওদেরকে বলি অর্থ নর্মাল। নর্মাল 1 টা যখন নর্মালাইজড, হ্যাঁ।
নর্মগুলো 1 হলে নর্মালাইজড, ডটগুলো 0 হলে অর্থোগোনাল, দুটো একসাথে হলে তখন আমরা ওদেরকে বলবো অর্থোনর্মাল। তখন ওদেরকে আমরা বলবো অর্থোনর্মাল ভেক্টরস। ঠিক আছে, এইবার এসো আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে হ্যাঁ, আমি বলতে চাইছি যেটা, যদি একটা সেট থাকে, যেমন ধরো এখানে আমরা নিয়েছি v1 v2 v3, আমরা নিচ্ছি এটা অর্থোনর্মাল ভেক্টর নিচ্ছি। আমি বলছি অর্থোনর্মাল ভেক্টর যদি হয় তাহলে তারা কনফার্ম ইন্ডিপেন্ডেন্ট হবেই। তুমি বলতে পারো কেন? এরা মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। যদি অর্থোনর্মাল হয় তাহলে তারা কিন্তু কনফার্ম ইন্ডিপেন্ডেন্ট হবে। এবার সে কেন ইন্ডিপেন্ডেন্ট? আমি করব কি মেথড অফ কন্ট্রাডিকশনকে ইউজ করব। আমি করব কি মেথড অফ কন্ট্রাডিকশনকে ইউজ করব। মেথড অফ কন্ট্রাডিকশনকে ইউজ করবো মানে, তাহলে যদি এরা ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে আমি ধরে নিই লেট ডিপেন্ডেন্ট। দেখি কি হয়, লেট ডিপেন্ডেন্ট, লেট ডিপেন্ডেন্ট ধরে নিলাম। এবার আসো ডিপেন্ডেন্ট যদি হয়, ধরো v1 আর v2 এরা দুজন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেক্টর। সাপোজ প্রথমত এরা হচ্ছে অর্থোনর্মাল ভেক্টর, অর্থোনর্মাল ভেক্টর। দ্বিতীয়ত আমি ধরলাম এরা দুজনে ডিপেন্ডেন্ট, এরা দুজনে ডিপেন্ডেন্ট ধরে নিলাম। তাহলে ডিপেন্ডেন্ট ভেক্টর যদি তোমার হয় তার মানে কি একটা ভেক্টর দিয়ে তুমি আর একটা ভেক্টরকে কিন্তু জেনারেট করতে পারবে। ডিপেন্ডেন্ট ভেক্টর যদি হয় তাহলে কি হবে, একটা ভেক্টর দিয়ে আর একটা ভেক্টরকে তো তুমি জেনারেট করতে পারবে, একটা স্কেলার সম্পর্ক থাকবে ওদের মধ্যে যদি ডিপেন্ডেন্ট হয়। তার মানে ব্যাপারটা এরকম লেখা যায় না, v2 ইকুয়াল টু সি ইন্টু v1, যেখানে সি হচ্ছে নট ইকুয়াল টু 0, এরকম লেখা যাবে। এইবার এসো অর্থোনর্মাল ভেক্টর মানে কি, v1 ডট v2 যদি তুমি করো তাহলে তো 0 আসবে, আসবে তো। তাহলে দেখো তো v1 তো v1 থাকলো ডট v2 মানে হচ্ছে সি v1 ইকুয়াল টু 0 থাকলো। তাহলে কি হলো, সি ইন্টু v1 ডট v1, v1 ডট v1 করলে নর্ম v1 এর হোল স্কোয়ার হবে না? v1 ডট v1 করলেই তো হচ্ছে আমরা নর্ম v1 এর হোল স্কোয়ার পাবো, ম্যাগনিটিউডের হোল স্কোয়ার পেয়ে যাই। হ্যাঁ, ইকুয়াল টু তোমার 0 পেলাম। এবার এসো যেহেতু অর্থোনর্মাল সিস্টেম তাহলে এই জিনিসটা তো তোমার 1 চলে আসবে, তাহলে কি হয়ে যাচ্ছে, সি ইকুয়াল টু 0 চলে আসছে না? তার মানে দেখো তো সি নট ইকুয়াল টু 0 ধরে সি ইকুয়াল টু 0 চলে এসছে। তার মানে লজিকটা বোঝো, তার মানে আমি যেটা ধরেছি সেটা ভুল। তাহলে আমি কি ধরেছিলাম, আমি ধরেছিলাম ওদেরকে ডিপেন্ডেন্ট ধরেছিলাম। তার মানে ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এখানে আমার যেটা শেখার ব্যাপার সেটা হচ্ছে যে কতগুলো ভেক্টর যদি অর্থ নর্মাল হয় তাহলে তারা কনফার্ম কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। কতগুলো ভেক্টর যদি অর্থ নর্মাল হয় তাহলে তারা কনফার্ম কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, এইবার দেখবে আমরা বলেছিলাম বেসিস ব্যাপারটা কি। বেসিস হচ্ছে এমন জিনিস ছিল, এই যে এইটা এই ভ্যালুটা তো তোমার 1, নর্ম অফ v1, নর্ম অফ v1 হচ্ছে 1, তাহলে সি 0 চলে এলো, কন্ট্রাডিক্ট করলো। আচ্ছা এবার এসো আমরা দেখেছিলাম বেসিসটা কি। বেসিস হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে একটা সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস যেটা
কোনো একটা স্পেসকে, কোনো একটা ভেক্টর স্পেসকে জেনারেট করে, যেটা কোনো একটা ভেক্টর স্পেসকে জেনারেট করে, সেইটাকেই তো আমরা বেসিস বলতাম। সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর যেটা কোনো একটা ভেক্টর স্পেসকে জেনারেট করে, সেটাকে আমরা বেসিস বলতাম। উদাহরণ হিসেবে যদি তুমি ছোট্ট একটা উদাহরণ নাও, ধরো 1 0 নিলে একটা, আর একটা ধরো 0 1 নিলে, সাপোজ। বুঝতেই পারছো, এরা দুজনে কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, কোনোটাকে কোনোটা দিয়ে তুমি জেনারেট করতে পারবে না। দ্বিতীয় কথা, তুমি আর স্কোয়ার মানে হচ্ছে এক্স কমা ওয়াই, সেট অফ অল টু টাপেল ভেক্টরস কে আমরা আর স্কোয়ার দিয়ে ডিনোট করি, এটাকে আমরা v2 দিয়েও ডিনোট করে থাকি, কথাগুলো সব সেম। তুমি দেখো, তুমি যে কোনো এক্স ওয়াইকে, যে কোনো ভেক্টরকে, এই দুটো ভেক্টরকে দিয়ে কিন্তু জেনারেট করতে পারতে, লিনিয়ার কম্বিনেশন করে কিন্তু তুমি জেনারেট করতে পারতে, আরামসে পারতে। তার মানে কি, এই যে ভেক্টরস গুলো রয়েছে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তার সাথে এইটাকে জেনারেট করছে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে বেসিস অফ, এটা হচ্ছে বেসিস অফ আর স্কোয়ার, এটাকে আমরা বলবো বেসিস অফ আর স্কোয়ার বলবো। ঠিক আছে। গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন বা অর্থ নর্মালাইজেশন মেথডের মেন উদ্দেশ্য হচ্ছে অর্থ নর্মাল বেসিস তৈরি করা, অর্থ নর্মাল বেসিস তৈরি করা। একটা বলি, আমাকে কি দেবে, আমাকে কোনো একটা ভেক্টর স্পেসের বেসিসটা দিয়ে দেবে। গিভেন কি থাকবে, কোনো একটা ভেক্টর স্পেসের বেসিস দেয়া থাকবে। ধরো কোনো একটা ভেক্টর স্পেস, ধরো ভি আছে, কোনো একটা ভেক্টর স্পেস, সাপোজ ধরো ভি আছে, কি আছে আমি জানি না, কোনো একটা ভেক্টর স্পেস এর ধরো দেওয়া আছে ভি। সাপোজ ধরো এই ভি এর একটা বেসিস দেওয়া আছে, বেসিস অফ ভি হচ্ছে তোমার সাপোজ v1 v2 v3। সাপোজ ধরো তোমাকে দেওয়া আছে বেসিস অফ ভি হচ্ছে v1 v2 v3, তার মানে বোঝা যাচ্ছে এরা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। আচ্ছা, এই জিনিসটাকে না আমরা এটাও বলি, হ্যাঁ, এটাকে আমরা এরকম বলি, হ্যাঁ, স্প্যান, মানে ভিটাকে আমরা এভাবে লিখি, স্প্যান অফ v1 v2 v3, মানে এই তিনটে ভেক্টর যে স্প্যানটা তৈরি করছে সেটাই হচ্ছে গোটা ভিটা, মানে গোটা ভেক্টর স্পেসটা। তাহলে ভি যদি এই তিনটে ভি এর বেসিস যদি এরা হয়, তাহলে ভিটাকে আমরা বলে থাকি স্প্যান অফ v1 v2 v3, এরকম বলে থাকি। ঠিক আছে। গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন বা অর্থ নর্মালাইজেশন মেথডের মেন উদ্দেশ্য হচ্ছে এই তিনটে ভেক্টর কিন্তু তোমাকে দেয়াই থাকবে, এটাকে একটা অর্থ নর্মাল সিস্টেম পরিণত করা। ইন্ডিপেন্ডেন্ট তো বটেই এরা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট নিয়ে কোনো চাপ নেই, দিয়েই দিয়েছে। এরা বেসিসও, কোনো একটা ভেক্টর স্পেসের বেসিসও, তোমাকে বেসিস বানাতে হবে না, ওরা বেসিস অবস্থাতেই দেবে। তোমাকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে এরা অর্থ নর্মাল হবে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে অর্থ গোনাল হবে। 1 নাম্বার হচ্ছে অর্থ নর্মাল হবে, 2 নাম্বার হচ্ছে অর্থ গোনাল হবে। এই দুটো জিনিস তোমাকে বানাতে হবে। ঠিক আছে, এবার দেখো আমি কিভাবে বানাবো। প্রথম উদ্দেশ্য অর্থ নর্মাল বানালো, প্রথম উদ্দেশ্য হচ্ছে নর্মাল বানানো। হ্যাঁ, অ্যাকচুয়ালি অর্থোগোনাল কথাটার মানে হচ্ছে এভরি পেয়ার অফ ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এটা হচ্ছে অর্থোগোনাল আর ইন্ডিপেন্ডেন্ট। আর নর্মাল মানে হচ্ছে, হ্যাঁ, অর্থোগোনাল মানে অর্থ নর্মাল হবে, ঠিক, মানে অর্থ নর্মাল হ্যাঁ, মানে অর্থ নর্মালের মধ্যে দুটোই ঢোকানো আছে, নর্মাল প্লাস অর্থোগোনাল, দুটো মিলিয়ে হচ্ছে অর্থ নর্মাল। নর্মাল প্লাস অর্থোগোনাল মিলিয়ে হচ্ছে অর্থ নর্মাল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কি দেওয়া আছে, স্প্যান অফ v1 v2 v3, এটাই তো ভি।
প্রথম আমি কি করব দেখো, প্রথমে আমি একটা u1 নেব, u1 একটা নেব, u1টা হচ্ছে এরকম নেব v1 বাই নর্ম অফ v1। নিলে সুবিধাটা কি হচ্ছে, নিলে সুবিধাটা হচ্ছে v1 ভেক্টর যেটা আছে এই ভেক্টরটা, এটা কিন্তু ইউনিট ভেক্টর হয়ে যাচ্ছে, মানে নর্মালাইজড হয়ে যাচ্ছে। তাহলে আমি করব কি, এটাকে তো এভাবে রিপ্লেস করব, স্প্যান অফ u1 কমা v2 কমা v3। তাহলে আমি প্রথম ধাপ অতিক্রম করলাম। প্রথম ধাপ হচ্ছে যে প্রথম যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে আমি নর্মালাইজ করেছি। স্প্যান আর বেসিসটা কি বলবেন? মানে স্প্যান কথাটার মানে হচ্ছে যে ভেক্টর স্পেসটা জেনারেট করছে সেটাকে আমরা স্প্যান বলি। আমার কথা হচ্ছে v1 v2 v3 যে ভেক্টর স্পেসটা জেনারেট করবে, v1 কে যদি আমি u1 দিয়ে রিপ্লেস করি তাহলে সেম ভেক্টর স্পেস জেনারেট করবে, যেহেতু u1টা v1 এরই ডিরেকশনে আছে, তার জন্য আমি v1 কে u1 দিয়ে রিপ্লেস করেছি। ওকে, v1 v2 v3 যে ভেক্টর স্পেস জেনারেট করবে, v1 কে যদি আমি u1 দিয়ে রিপ্লেস করি তাহলে ও কিন্তু সেম ভেক্টর স্পেস জেনারেট করবে, যেহেতু u1 এর ডিরেকশন আর v1 এর ডিরেকশন কিন্তু সেম, কারণ u1টা তো v1 এর তোমার ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে v2 আর v3টা করলে u2 আর v3টা করতে পারতাম, কিন্তু আমি ধাপে ধাপে এগোবো। আগে প্রথমটাকে করেছি, এবার দ্বিতীয়টাকে আমাকে নর্মালাইজ করতে হবে। ওকে, কিভাবে করবো দেখো, এইবার এসো, এইবার কি করবো, আমি এই v2টাকে না রিপ্লেস করার চেষ্টা করবো, এই v2টাকে রিপ্লেস করার চেষ্টা করবো। কিভাবে করবো দেখো, ধরো u1টা তো একটা ইউনিট ভেক্টর, u1টা ধরো এটা, এইটা হচ্ছে তোমার u1, এটা তোমার u1। ঠিক আছে, শুধু u1 যে স্প্যানটা তৈরি করে সেটা অ্যাকচুয়ালি কি বলতো, সেটা অ্যাকচুয়ালি এই পুরো স্প্যানটা। স্প্যান মানে হচ্ছে ওটা যে জিনিসগুলোকে জেনারেট করে সেটাকে ওর স্প্যান বলে। মানে আমি বলতে চাইছি শুধু যদি u1 আমার হাতে থাকতো তাহলে কি ও যে স্প্যানটা জেনারেট করছে সেটা কি হতো, এই পুরোটা হতো, মানে এরকম যা খুশি হতে পারতো। মানে এই লাইন বরাবর u1 এর লাইন বরাবর যত রকম ভেক্টর তুমি পাবে তারা সবাই জেনারেটেড হতো। ঠিক আছে, এইবার এসো v2 সাপোজ ধরো এটা, সাপোজ ধরো এটা হচ্ছে v2, সাপোজ তুমি করো কি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করো, এটাকে তুমি ধরো বলো এক্স, এই পারপেন্ডিকুলার ভেক্টরটাকে ধরো আমি বললাম এক্স। একটু ভালো করে চিন্তা করবে তো, ইচ্ছে করলে এই যে v2টা রয়েছে, v2টাকে আমি এক্স দিয়ে রিপ্লেস করতে পারি না? কেন আমি এক্স আর u1 দিয়ে তো v2 কে জেনারেট করতে পারবো, এক্স আর u1 দিয়ে আমি যেহেতু v2 কে জেনারেট করতে পারছি, u1 তো অলরেডি আমার হাতে রয়েছে, তাহলে আমি ইচ্ছে করলে v2 কে কিন্তু এক্স দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে কিন্তু সেম স্প্যান দেবে। বুঝেছো লজিকটা? কেন কেন v2 কে জায়গাতে আমি এক্স বসাতে পারি, দেখো v2 কে ইচ্ছে করলে এটা আর এটা দিয়ে আমি জেনারেট করতে পারি, দেখো এই দুটো যোগফলই তো v2, তাহলে আমার এটা তো হাতে দেওয়াই আছে, এটা তো আমার হাতে দেওয়াই আছে, তাহলে আমি কি করব, v2 কে ধরো এক্স দিয়ে রিপ্লেস করব। তুমি বলতে পারো কেন এটা করছি, চিন্তা করো, আমাকে তো অর্থোগোনাল সিস্টেম বানাতে হবে। অর্থোগোনাল সিস্টেমের বিশেষত্ব হচ্ছে এভরি পেয়ার অফ ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, প্রত্যেক জোড়া ভেক্টর কিন্তু পারপেন্ডিকুলার হবে। তার জন্য আমি v2 কে আমি এক্স দিয়ে রিপ্লেস করবো, তাহলে কিন্তু u1 এর সাথে এক্সটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে এখানে তাহলে নেক্সট স্টেপে লিখি স্প্যান অফ u1 কমা এক্স কমা v3। এইবার এক্সটাকে আমি কিভাবে বার করবো ভাবো। দেখো
এই ভেক্টরটা কিন্তু u1 নয়। x to something p1 হুম x এর জায়গায় v2 এর জায়গায় actually x হবে শুধু এক্স হবে। কেন? কারণ ভি2 কে ইচ্ছে করলে এই ভি2টাকে আমি ইচ্ছে করলে এক্স আর u1 দিয়ে জেনারেট করতে পারবো। তাহলে আমি ভি2 কে রিপ্লেস করি না এক্স দিয়ে, এর মধ্যেই তো ঢুকে রয়েছে ও। u1 এর হয়ে গেছে থাক না, এই দুটোকে দিয়ে তো আমি এটাকে জেনারেট করতে পারবো। ও রয়েছে বলেই আমি রিপ্লেস করতে পারছি। এটা যদি না থাকতো তাহলে আমি রিপ্লেস করতে পারতাম না, কারণ শুধু এক্স দিয়ে তো আমি ভি2 কে বানাতে পারবো না। এক্স এর সাথে আমার এটাও লাগবে, এটাকে আমি u1 দিয়ে জেনারেট করতে পারবো। তাহলে যেহেতু u1 রয়েছে আমি এটাকে এক্স দিয়ে জেনারেট করলাম। এবার তো মানে জেনারেটটা না পাঠাতে হবে u1 x ফোরে লিখতে হবে হ্যাঁ যদি আগে হ্যাঁ ভি2 মানে তো u1 প্লাস এক্স। যদি আগে u1 এইবার এসো এই এক্সটাকে আমি কি লিখতে পারবো। দেখো তো এক্স ভেক্টরটা অ্যাকচুয়ালি এটা মাইনাস এটা না, কারণ এটা প্লাস এটা তো এটা। তাহলে এক্সটাকে আমরা কি লিখতে পারি, এইটা থেকে এটাকে আমি বাদ দিয়ে দেবো। এবার তুমি বলতে পারো এইটা কত, এইটুকুনি কত বলো। c u1 c একটা কনস্ট্যান্ট c u1 ডেফিনিট করে বলতে হবে, সি কিন্তু এখানে ইউজ করা যাবে না, একদম ডেফিনিট করে বলতে হবে। তুমি আমাকে বলো এইটুকুনি ম্যাগনিচুডটা কত, একটু তাহলে সেটা কি হয়, v2 ইন্টু কস থিটা হয়। v2 ইন্টু কস থিটাটা অ্যাকচুয়ালি কি এখানে, হ্যাঁ, কারণ u1টা তো ইউনিট ভেক্টর। তাহলে যদি আমি v2 ইন্টু কস থিটা করি তাহলে এইটুকুনি আমরা পাচ্ছি, মেনে নিলাম। v2 ইন্টু কস থিটা করার মানেই হচ্ছে তোমার v2 ডট u1 করা। কেননা যদি আমি v2 ডট u1 যদি আমি করতাম তার মানে তো এটা এরকম আসতো, মড v2 ইন্টু মড u1 ইন্টু কস থিটা আসতো। ওকে, মড u1 তো হচ্ছে তোমার 1, তখন এটা কি হতো মড v2 ইন্টু কস থিটা হতো। মড v2 ইন্টু কস থিটাই ভেবে দেখো এইটুকুনি লেন্থ, কিন্তু আমার তো দরকার এই ভেক্টরটা। তাহলে এই ভেক্টরটাকে আমি এরকম লিখতে পারি না, এই পুরো ভেক্টরটাকে আমি এরকম লিখতে পারি না, তোমার u1 ডট v2 ইন্টু u1। ভেবে দেখো কেন, u1 ডট v2 যেটা, এটা তো ম্যাগনিচুডটা, এইটুকুনি ম্যাগনিচুডটা, আমার তো দরকার ভেক্টরটা। তাহলে ম্যাগনিচুডকে আমি যদি ইউনিট ভেক্টর দিয়ে গুণ করি তাহলেই তো গোটা ভেক্টরটা পাই। তাহলে এটা কিন্তু হচ্ছে আমার ম্যাগনিচুডটা। স্যার ম্যাগনিটিউডটা রুট v2 স্কয়ার মাইনাস x স্কয়ার হতো না তোমার এইটুকুনি দরকার। ওকে, এইটুকুনি কি মড অফ এটা ইন্টু কস থিটা তো। এবার ভাবো এটা ডট এটা করলে কি আসতো, মড এটা ইন্টু কস থিটা হবে। মড u1 তো 1, কিন্তু এক্সটা তো আমি জানি না, এক্সটাই তো আমাকে বার করতে হবে। এক্স জানলে তো মড এক্স বার করে দেবো, কিন্তু এক্সটাই তো আমি জানি না, এক্সটাই আমার বার করার উদ্দেশ্য। তাহলে এইটুকুনি কত হলো, u1 ডট v2 ইন্টু u1 কিন্তু ডট ফট কিছু না। তাহলে এটার সাথে যদি আমি এক্স কে অ্যাড করি তাহলে হচ্ছে আমি কি পাবো, v2 পাবো। তার মানে বোঝো, তার মানে এক্স তোমার অ্যাকচুয়ালি কি আসবে, v2 মাইনাস u1 ডট v2 ইন্টু u1। স্যার বলছি v2 জায়গায় আপনি x কে দিয়ে রিপ্লেস করছেন ওটা কি করে ওটা কিভাবে রিপ্লেস করছি, আমাকে দেখো, আমি তো u1 আর v2 এই দুটোকে রাখতে পারবো না। কেন বলো তো, এদের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি নয়, আমাকে অর্থনর্মাল বানাতে হবে। তার মানে কি v2 কে এমন কিছু দিয়ে আমি রিপ্লেস করব সেটা যেন u1 এর সাথে পারপেন্ডিকুলার হয়, 1 নাম্বার। 2 নাম্বার, ওরা কিন্তু সেম ভেক্টর স্পেসকে জেনারেট করতে হবে। এবার ভাবো, এখানে ডিরেকশনের ব্যাপারটা আসবে না। ডিরেকশনের ব্যাপার আসছে তো, তোমার এটা আর এটা এই দুটো ভেক্টর যদি তোমার দেওয়া থাকে, তুমি এটার জায়গাতে এটা তো লিখতেই পারো, একই স্প্যান দেবে তো, কারণ এই দুটোকে দিয়ে তো তুমি ইচ্ছে করলে এটাকে বানাতে পারছো। তার জন্য আমি এটাকে এটা দিয়ে রিপ্লেস করেছি।
যেই রিপ্লেস করে দিলাম তোমার সুবিধে কি হলো বাবু, এরা দুজনে কিন্তু অর্থ নর্মাল হয়ে গেল, মানে এক ধাপ এগিয়ে গেলাম আমি। এবার তাহলে এটা কি হলো, এটা তাহলে হলো স্প্যান অফ অর্থ পারবে না মনে হয়। অর্থ মানে অর্থ নর্মালি হয়েছে, কারণ দুটোর মানে অর্থগোনাল হয়েছে। এরপরে আমরা অর্থ নর্মাল বানাবো। তাহলে ভিটাকে আমরা লিখছি V2 মাইনাস U1 ডট V2 ইন্টু V1, এক্স এর জায়গাতে এটা লিখলাম কমা V3 হলো। স্যার ভি টুটাকে এক্স দিয়ে আমরা লিখে দেবো V2 টাকে এক্স দিয়ে রিপ্লেস করলাম, ঠিক আছে? একবার বলো। পরে লাইনে যাবো V2 তো ফিরে আসবে, কারণ V2 তো দেওয়াই থাকবে, তোমার গিভেন থাকবে। হ্যাঁ এটাই বানাবো, V2 তো তোমার দেয়া থাকবে, এইটা তো তোমার দেয়া থাকবে। এবার তোমাকে ওগুলো দিয়েই তোমাকে বানাতে হবে, বুঝতে পেরেছো? এবার কি করব আমি, এইটা তো তোমার নর্মালাইজড নয়, এবার মড চাপিয়ে একে নর্মালাইজড করে দেবো। হ্যাঁ, তার মানে বোঝো আমি করব কি, U2 একটা ভেক্টর নেব, সেটা কি নেব, এক্স বাই নর্ম অফ এক্স। এক্স মানে তো এইটা, এই জিনিসটাই তোমার এক্স ছিল, এই জিনিসটাই তোমার এক্স ছিল। ওকে, বোঝা গেল? তাহলে আগে আমি এক্স বার করব, এক্স বার করে কি করব, ওকে নর্মালাইজ করব, হলো? তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, স্প্যান অফ U1, এটার জায়গাতে U2 চলে এলো, এখানে V3। এক ধাপ এগিয়েছি কিন্তু। ইউনিট ভেক্টর করতে হবে এবং ইচ পেয়ারকে পারপেন্ডিকুলার করতে হবে। এটা পারপেন্ডিকুলার হয়ে গেছে, হ্যাঁ করতে হবে। এবার এরা দুজনে পারপেন্ডিকুলার হয়ে গেছে, এরা দুজনে মডুলার তো 1 হয়েছে। এইবার আমি V3 কে কিভাবে রিপ্লেস করব দেখ, এবার আমি V3 কে কিভাবে রিপ্লেস করব দেখো। দেখো V3 কে আমি কিভাবে রিপ্লেস করব। আমি প্রথমে দেখব এই U1 আর U2 যেটা রয়েছে এটার মানেটা কি। এরা তো কোনো একটা স্প্যান তো দিচ্ছে, U1 U2টা, U1 U2 কোনো একটা স্প্যান দিচ্ছে। U1 U2 কি স্প্যান দেয় বলো তো? U1 U2 হচ্ছে এরকম একটা স্প্যান দেয়। ধরো U1 U2 যে প্লেনে আছে সেই প্লেনের সমস্ত ভেক্টর ও স্প্যান। U1 U2 যে প্লেনে রয়েছে, দুটো ভেক্টর তো সবসময় তো একটা প্লেনে থাকে। U1 U2 যে প্লেনে রয়েছে, হ্যাঁ, সেই প্লেনের মধ্যে যত ভেক্টর থাকবে তারাই কিন্তু U1 আর U2 এর স্প্যান। কেন? ওই প্লেনের মধ্যে যে কোনো ভেক্টরকে কিন্তু তুমি এই দুটো দিয়ে জেনারেট করতে পারবে। তার মানে U1 U2, ধরো এখানে U1 আছে, এখানে হচ্ছে তোমার U2 আছে, তাহলে U1 U2 অ্যাকচুয়ালি কি জেনারেট করবে, U1 U2 কোন স্প্যানটা জেনারেট করবে, এই যে প্লেনটা রয়েছে এই প্লেনটার মধ্যে যত রকমের ভেক্টর হতে পারে সবাইকে কিন্তু জেনারেট করবে, ঠিক আছে? এইবার আমাকে এক্সট্রা করে তো V3 কে আনতে হবে। V3 ধরো এরকম, V3 তো ইন্ডিপেন্ডেন্ট, এরা তিনজনে তো ইন্ডিপেন্ডেন্ট। তার মানে বোঝো V3 কিন্তু কখনোই এই প্লেনে থাকতে পারে না। U1 U2 V3 এরা তিনজনে তো ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। কথাটার মানে কি, V3 কে কিন্তু কোনোভাবে এই দুটো ভেক্টর দিয়ে জেনারেট করতে পারবে না। এই দুটো ভেক্টর দিয়ে যে ভেক্টরগুলো জেনারেটেড হয় তারা হচ্ছে এই প্লেনের মধ্যেই থাকবে। হ্যাঁ, তার মানে তোমার V3টা হয়তো এরকম কিছু একটা হবে, এইটা হচ্ছে তোমার V3 হবে, হলো তো? এইবার দেখো তো অর্থোগোনাল সিস্টেম তো আমাকে বানাতে হবে। আমি করব কি, এইখানে একটা ভেক্টর টানবো, এই ভেক্টরটা হচ্ছে তোমার y, এটাকে ধরো y করব। আমি করব এই V3টাকে আমি এই y ভেক্টর দিয়ে রিপ্লেস করব। কেন? এখানে যে ভেক্টরটা আসবে এটার সাথে এটা যোগ করলে তো এটা পাবো। আবার চিন্তা করো, এই ভেক্টরটাকে কিন্তু U1 আর U2 দিয়ে জেনারেট করতে পারবো। তার মানে U1 U2 তো আমার হাতে আছে। তাহলে আমি এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্রপ করি তাহলে V3 এর জায়গাতে আমি সেই ভেক্টরটাকে লিখে দিতেই পারি।
কেননা V3 কে ইচ্ছে করলে U1 U2 আর এই ভেক্টরটা, এই তিনটে ভেক্টর দিয়ে কিন্তু V3 কে আমি জেনারেট করতে পারবো, কারণ এই ভেক্টরটাকে আমি U1 U2 দিয়ে জেনারেট করতে পারবো। এটা তো অলরেডি y আছে, তাহলে তাদের সাথে এটাকে অ্যাড করে দিলেই আমি V3 পেয়ে যাবো। এইবার দেখার ব্যাপার হচ্ছে ওয়াইটা কি হবে, ওয়াই ভেক্টরটাকে আমাকে বার করতে হবে। আচ্ছা, চলে আসো এখানে। এইটা যেটা, এইটা এটা অ্যাকচুয়ালি এটা লেখা যায় না, প্রজেকশন অফ V2 অ্যালং U1, এই জিনিসটা এটা তো প্রজেকশন অফ V2 U1 বরাবর প্রজেকশন, এটাকে না এভাবে ডিনোট করে, হ্যাঁ, প্রজেকশন অফ V2 অ্যালং U1, এটাকে এভাবে ডিনোট করে। এই যে এই যে U1 ভেক্টরটা তুমি দেখছো, এইটুকুনি ভেক্টর যেটা, হ্যাঁ, এইটুকুনি ভেক্টর হচ্ছে প্রজেকশন অফ V2 অ্যালং U1। শুধু প্রজেকশন কিন্তু এইটুকুনি, U1 ডট V2 যেটা, তার সাথে যে ইউনিট ভেক্টরকে গুণ করেছো ভেক্টরটা পেয়ে গেছো। তাহলে সেটা কি, সেটা যে প্রজেকশন অফ V2 কি বরাবর, ইউনিট বরাবর, U1 বরাবর। এইবার এসো এইখানে, এই যে ভেক্টরটা তুমি দেখছো, এই ভেক্টরটাকে আমরা এরকম বলতে পারি না, প্রজেকশন অফ V3, এখানে হচ্ছে হবে স্প্যান U1, U2, মানে U1 U2 যে স্প্যানটা তৈরি করেছে সেই স্প্যানের ওপরে V3 এর প্রজেকশন, U1 U2 যে স্প্যানটা তৈরি করেছে সেই স্প্যানের ওপরে V3 এর প্রজেকশন। তাহলে চিন্তা করো না, এটা কম্পোনেন্ট ওয়াইজ হওয়ার কথা না, এটা ভাবো এরকম হওয়া উচিত না, V3 ডট U1 ইন্টু U1 প্লাস V3 ডট U2 ইন্টু U2, এটা হওয়া উচিত না? দেখো, যদি তুমি U1 বরাবর প্রজেকশন নিতে তাহলে তো এটা হতো, যদি তুমি U2 বরাবর প্রজেকশন নিতে তাহলে তো এটা হতো। এটা তো দুটো বরাবরই প্রজেকশন আছে, তাহলে কি হবে, এই দুটো প্রজেকশন অ্যাড হয়ে যাবে। তাহলে বোঝো এই যে এন্ট্রিটা তুমি পাচ্ছ, এই এন্ট্রিটা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি হচ্ছে এটা সিমেট্রিক্যাল আছে, দেখছো? এর আগের বার যখন একখানা ছিল তখন শুধু এই এন্ট্রিটা এসছিল, এবার দুটো আছে তাহলে দুটো এসছে। এর পরের বারও যদি আমাকে দেয়, যেটা দেয় না ইউজুয়ালি, যদি 4 ডাইমেনশনাল স্পেস হয় তখন ভাবো আরো আর একটা আসতো, এই করে করে প্রসেসটা চলতো, বুঝতে পারছো? তাহলে এটা আমি কি পেলাম, প্রজেকশন অফ V3 অ্যালং স্প্যান U1 U2। তাহলে আমার কি আসবে, আমার আসবে তাহলে y এর সাথে যদি আমি এটাকে অ্যাড করি, প্রজেকশন অফ V3 অ্যালং স্প্যান U1, U2 করলে কিন্তু আমি পাবো V3 পাবো, V3। তাহলে V3 এর ওপর ডিরেকশন দেওয়ার দরকার হয় না, তাহলে কিন্তু আমি পাবো V3। তাহলে ওয়াইটাকে আমি কি লিখতে পারবো, V3 মাইনাস এটা, মাইনাস মানে কি ছিল, এই জিনিসটা V3 ডট U1 ইন্টু U1 প্লাস V3 ডট U2 ইন্টু U2, এইটা হচ্ছে তোমার ওয়াই। ওকে, তাহলে আমি করব কি, প্রথম কাজ হচ্ছে এটাকে আমি রিপ্লেস করব স্প্যান U1 U2 ওয়াই দিয়ে রিপ্লেস করব প্রথমে, ঠিক আছে? তারপর কি করব, ওয়াই এর জায়গাতে এটাকে বসিয়ে দেবো, অর্থাৎ U1 U2 V3 মাইনাস V3 ডট U1 ইন্টু U1 প্লাস V3 ডট U2 ইন্টু U2, এরকম বসিয়ে দেবো, এই পেলাম। নেক্সট কাজ কি করব, নেক্সট কাজ আবার এইটাকে নর্মালাইজ করব, এটাই তো হচ্ছে আমার ওয়াই ছিল, তাহলে নেক্সট কাজ কি করব, U3 নেব হচ্ছে ওয়াই
বাই নর্ম অফ ওয়াই। u3 নেবো এটা, তাহলে আমার হয়ে যাবে স্প্যান অফ u1 u2 u3। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার, এইটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার এই যে এখানে আমি u1 u2 u3 বার করলাম, ন্যাচারালি এরা সবাই অর্থ নর্মাল হবে, কারণ অর্থগোনাল তো হচ্ছে, কারণ ওইভাবেই বানানো হয়েছে আর নর্মালাইজ তো করাই হয়েছে। তাহলে এই গোটা জিনিসটাকে আমরা বলে থাকি গ্রাম স্মিথ। খুব সোজা মেথড কিন্তু নয়, বইতে দেখবে তোমাকে এগুলো সব এই মেথড আকারে লেখা থাকবে, তুমি জীবনেও মনে রাখতে পারবে না। কিন্তু তোমাকে আমি যেভাবে বোঝালাম ওইভাবে তুমি মনে রাখো, তাহলে তোমাকে মেথড মনে রাখতে হবে না, তাহলে তুমি নিজে বানিয়ে ফেলতে পারবে। এইবার আমি একটা ইনস্ট্যান্স নিয়ে দেখাবো যে কিভাবে আমরা অঙ্কের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমরা অঙ্কের মধ্যে implement করব। একবার বলো। ওয়াইটা হচ্ছে তোমার এই যে v3 দেখছো, v3 এর জায়গাতে y কে রিপ্লেস করেছি, y এর জায়গাতে এটাকে রিপ্লেস করেছি। তাহলে v3 কে কি দিয়ে রিপ্লেস করলাম? y দিয়ে রিপ্লেস করলাম, y এর জায়গাতে এটাকে রিপ্লেস করলাম। এবার আমাকে নর্মালাইজ করতে হবে, তাহলে u3 জেনারেট করো y বাই নর্ম y, তার মানে স্প্যান হয়ে গেল হচ্ছে তোমার u1 u2 u3। এটাই তোমার অ্যান্সার। ওকে, তো এখানে যেখানে এক্স প্লাস ডিরেকশনটা হলো ডিরেকশন বা ওয়াই টা, তাহলে u1 এর সঙ্গে নরমাল হতে আছে। y কোনটায় করতাম গো? এখানে কিভাবে পেতাম? u2 তো এটা তো আমি u2 কে রিপ্লেস করেছি। ও তুমি বলছো এইটা? হ্যাঁ, অর্থ নর্মাল সিস্টেম তো তাই, সবারই সাথে নর্মাল হতে হবে, প্রতি জোড়া জোড়া নর্মাল হতে হবে, এই প্রতি জোড়া জোড়া অর্থগোনাল হতে হবে। যার জন্য দেখছো না আমি এই যে ভেক্টরটা নিয়েছি, এই যে ভেক্টরটা আমি নিয়েছি, এটা এর ওপরে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এর ওপরে তুমি যে ভেক্টরই নাও না কেন তার সাথে তো পারপেন্ডিকুলার হবে। তার মানে কি এই ভেক্টরটা u1 এর সাথেও পারপেন্ডিকুলার হবে, u2 এর সাথেও পারপেন্ডিকুলার হবে। আবার এই ভেক্টরটাকে দিয়ে আমি v3 কে রিপ্লেস করতে পারবো, তার জন্য আমি এই ভেক্টরটাকে বার করে এনেছি। এটা এমন একটা ভেক্টর, এটা এর সাথেও পারপেন্ডিকুলার, এর সাথেও পারপেন্ডিকুলার। আবার u1 আর u2 এরা দুজনেও নিজেরা আবার পারপেন্ডিকুলার, সেভাবেই তো বানিয়েছি। তার মানে সিস্টেমটা কি হয়ে গেল, u1 u2 আর y এরা তিনজনেই পরস্পরে পারপেন্ডিকুলার। বাদ বাকিটা আমি এটাকে নর্মালাইজ করেছি। ঠিক আছে, এইবার আমরা একটা ইনস্ট্যান্স নেব। এক মিনিট। বি হচ্ছে x1 x2 x3 such that x1 plus x2 plus x3 equal to 0। ওরা বলছে প্রুফ করো V is a subspace of R cube। এটা প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, ফাইন্ড the basis। ঠিক আছে, find the basis and dimension সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন হচ্ছে যে নাও ফাইন্ড the orthonormal basis। প্রথমে বলছে ভি হচ্ছে একটা সাবস্পেস, দেখাও। দেখবে আর কিউব কেন বলছে তো বুঝতেই পারছো, 3 ডাইমেনশনাল স্পেস, তার একটা সাবসেট দিয়েছে, তার জন্য সাবস্পেস আর কিউব দেখাতে বলছে। কন্ডিশন দেখবে ছিল মিনস, হ্যাঁ ক্লোজার প্রপার্টি গুলো কন্ডিশন ছিল। কন্ডিশন এরকম ছিল যে সাবস্পেস হওয়ার কন্ডিশন দুটো ছিল। একটা ছিল মিনস ফর অল আলফা কমা বিটা বিলংস টু ভি, যদি ইমপ্লাই করে আলফা প্লাস বিটা বিলংস টু ভি। আর একটা ছিল
হ্যাঁ, means for all alpha belongs to V and C belongs to real number and C belongs to real number. হ্যালো, ইমপ্লাই করবে। হ্যাঁ, ও আমার এখন সময় নেই গো, আমি এই দুদিনে মানে মৃত্যু দূত এসে দাঁড়ালে আমি ইয়ে করতে পারবো, বুঝতে পেরেছো তো? এখন আমার সময় নেই। হ্যাঁ হ্যাঁ দেখেছি, ফালতু কোশ্চেন, চলো রাখো। তাহলে দেখো আলফা প্লাস বিটা বিলংস টু ভি হবে, আর এটা হবে সি ইন্টু আলফা, এটাও বিলংস টু হচ্ছে তোমার ভি হবে। এই দুটো কোশ্চেনকে আমরা বলতাম হচ্ছে তোমার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর বিইং এ সাবস্পেস। তাহলে আমি করবো কি, ভি থেকে দুটো ভেক্টরকে টেনে নেবো, ধাপে ধাপে করবো। ভি থেকে দুটো ভেক্টরকে টানবো, যে লেট আলফা ইকুয়াল টু হচ্ছে x1 x2 এবিসি না, হ্যাঁ x1 x2 x3 নিও না, আলফা না হচ্ছে a1 b1 c1 বিলংস টু ভি। যদি তুমি নাও তাহলে তোমার হাতে কি আছে, therefore a1 প্লাস b1 প্লাস c1 ইকুয়াল টু 0 and beta equal to now a2 b2 c2, এটাও বিলংস টু ভি, এরকম নিলাম। তাহলে আমার হাতে কি আছে, a2 প্লাস b2 প্লাস c2 ইকুয়াল টু 0, এরকম দুজনে আমার হাতে আছে। তাহলে এটাকে 1 নাম্বার দাও, এটাকে সাপোজ 2 নাম্বার দাও। এইবার তুমি প্রথম কাজ হচ্ছে 1 প্লাস 2 করে দাও। যেই তুমি 1 প্লাস 2 করছো, তাহলে দেখো তুমি এরকম পাচ্ছ a1 প্লাস a2 প্লাস b1 প্লাস b2 প্লাস c1 প্লাস c2 ইকুয়াল টু তুমি 0 পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ একই ব্যাপার, একই ব্যাপার। তাহলে এটা ইকুয়াল টু যেই 0 এলো, তাহলে আমি কি বলতে পারছি, দেয়ারফর এটা a1 প্লাস a2 কমা b1 প্লাস b2 কমা c1 প্লাস c2 বিলংস টু ভি। দেখো এটা 0 আসলেই মাত্র ওটা ভিতে আছে। আবার এই জিনিসটাকে তো আমরা লিখতেই পারি আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা বিলংস টু ভি। দেখো আলফা প্লাস বিটা এটা কিন্তু হচ্ছে, তাহলে ফার্স্ট কন্ডিশন প্রুভ হয়ে গেছে। এইবার কি করব, নাও কি করব, 1 ইন্টু সি করে দিই, 1 নাম্বারকে সি দিয়ে গুণ করি। তাহলে 1 নাম্বারকে সি দিয়ে যে গুণ করব, তাহলে কি পাবো, দেখো সি a1 প্লাস সি b1 প্লাস সি c1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, দেয়ারফর সি a1 কমা সি b1 কমা সি c1 এটা বিলংস টু ভি। এটার মানেই তো তোমার সি ইন্টু আলফা বিলংস টু হচ্ছে তোমার ভি। তাহলে বুঝতেই পারছো, দেয়ারফর ভি ইজ এ সাবস্পেস, ভি ইজ এ সাবস্পেস অফ আর কিউব বা v3, তুমি যা খুশি বলো না কেন। তাহলে সাবস্পেসের কনসেপ্ট হয়ে গেছে। যেই সাবস্পেস হলো এটা, এবার আমি করব কি, বেসিসটাকে তৈরি করার চেষ্টা করব। এবার আমার কাজ হচ্ছে এই যে স্পেসটা রয়েছে এর বেসিস বানানো। চিন্তা করো তোমার কি দিয়েছিল, তোমার এখান থেকে তুমি যে কোনো একটা ভেক্টরকে চুজ করো, এখান থেকে যে কোনো একটা ভেক্টরকে চুজ করো। ধরো ভি থেকে যে কোনো একটা ভেক্টর নিচ্ছ, লেট x1 কমা x2 কমা x3 বিলংস টু ভি নিয়ে নিয়ে। তাহলে তোমার হাতে কি আছে, তোমার হাতে আছে দেখো x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 0, এটা তোমার হাতে আছে। তাহলে বাবু তুমি কি কি হাতে থাকছে, দেখো x1 মানে আসছে মাইনাস x2 মাইনাস x3, এটা তোমার হাতে আসছে না। এবার হচ্ছে বেসিস বার করার জন্য, আমার তো ভেক্টর দেয়নি, আমাকে বেসিসটাকে আগে বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমি করি কি, এই যে x1 রয়েছে
x1 এর জায়গাতে এটাকে সাবস্টিটিউট করি, -x2 -x3 x2 x3 সাবস্টিটিউট করলাম। যেই সাবস্টিটিউট করলাম দেখো এটাকে তো এরকম লেখাই যাচ্ছে, x2 ইন্টু -1 1 0 প্লাস x3 ইন্টু -1 0 1 হলো। তাহলে ভাবো এইটা হয়ে গেল ওর বেসিস। তুমি বলতে পারো এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে বলছি, কোনো মতেই তুমি ভাবো এর এখানে 0 আছে, এর এখানে 0 আছে, হ্যাঁ, তুমি কোনো মতেই এটা দিয়ে এটাকে জেনারেট করতে পারবে না। ঠিক ঠিক, হ্যাঁ, না তার মানে নেই, কিন্তু তোমার ধরো এটা -1 1 0 আছে, এটা ধরো -2 2 0, তাহলে তো ডিপেন্ডেন্ট হয়ে যাবে। মেন লজিকটা কি জানো তো, এই জিরোটা, জিরোর পজিশন এখানে আর এখানে হচ্ছে জিরোর পজিশন, তাহলে দুটো জিরোর পজিশন তো আলাদা, তাহলে তুমি কোনোভাবে এটা দিয়ে এটাকে জেনারেট করতে পারবে না। এটাকে কোনো স্কেলার মাল্টিপ্লাই করে কি তুমি এটা আনতে পারবে? পারবেই না। তার মানে এরা দুজনে কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো এরা দুজনে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, আবার গোটাটাকে জেনারেট করছে, তাহলে এদেরকেই তো আমরা বেসিস বলবো। তাহলে এটাই কিন্তু হচ্ছে তোমার বেসিস। হ্যাঁ, সেটা আর কিউবের বেসিস, এটা তো আর কিউব নয় পুরো, এটা তো আর কিউবের একটা সাবস্পেস আছে। আর কিউব হচ্ছে পৃথিবীতে যত রকমের 3 টাপেল ভেক্টর আছে তারা সবাই হচ্ছে আর কিউব, কিন্তু এখানে তো সবাই নয়, এখানে তো একটা স্পেশালিটি আছে যে এটা ইকুয়াল টু 0 হবে। পৃথিবীর সব 3 টাপেল তো এই এটার অন্তর্গত নয়। তার মানে কি এর ডাইমেনশনটা 3 হবে এমন কথা নেই, 3-এর থেকে ছোট হতে পারে। হ্যাঁ, এটাই ভাবো না, এটা তো একটা প্লেনের ইকুয়েশন, এমনি বোঝাও যায়, এটা তো একটা প্লেনের ইকুয়েশন। একটা প্লেনকে তুমি দুটো ভেক্টর দিয়ে জেনারেট করতে পারো। কোন দুটো ভেক্টর? এই দুটো ভেক্টর আমরা পেলাম। তার মানে বোঝা যাচ্ছে কি এরা দুজনে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর এবং এরা একই প্লেনে আছে। কোন প্লেনে আছে? এই প্লেনটাতে আছে। তাহলে এরা কিন্তু হচ্ছে তোমার বেসিস, ঠিক আছে? তার মানে বোঝো ডাইমেনশন হচ্ছে 2, তাহলে বেসিসে যতগুলো ভেক্টর থাকে তার ডাইমেনশন সেটাই হয়, তাহলে ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু হচ্ছে তোমার 2। ওকে, হ্যাঁ প্রুফ করে দেখাতে পারো। ধরে নাও লেট C1 ইন্টু -1 1 0 ইকুয়াল টু C2। না না না, দুটো আছে তো, তুমি ডিটারমিনেন্ট বার করতে পারবে না। সেটা 3/3 স্কোয়ার হলে হতো, স্কোয়ার হলে হতো। তুমি 1 0 0 0 1 0 0 0 1 সেটা 3টে ভেক্টর আছে, তার মানে সেটা দিয়ে তুমি ডিটারমিনেন্ট মেক করতে পারবে। আরেকটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করার ক্ষেত্রে আরেকটাকে ধরে নিচ্ছে 1 0 0, মানে যেটা আর ফার্স্টটাকে আর দুবার ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড যেটা দিয়ে হচ্ছে বেসিস বানাতে বলেছিল। তুমি সেটা করতে যাবে কেন? তুমি তোমার কমন সেন্স ইউজ করো। যদি এরা দুজনে ইন্ডিপেন্ডেন্ট, যদি ডিপেন্ডেন্ট হয় তার মানেটা কি? এটা দিয়ে তুমি এটাকে জেনারেট করতে পারবে, আর তো কিছু না, আর তো কিছু না। তুমি যেটা বলছো ওটাকে রিপ্লেসমেন্ট থিওরেম বলে। রিপ্লেসমেন্ট থিওরেমে হ্যাঁ কোনো একটা ভেক্টরকে ওই 1 0 0 বা 0 1 0 ওই দিয়ে রিপ্লেস করা যায়, বুঝতে পেরেছো? এখানে তো আমার দরকার নেই, আমি দেখবো যে এটা দিয়ে এটাকে জেনারেট করা যাচ্ছে না, দেখো করাই যাবে না। তুমি যদি এটা নিতে -1 0 1 তাহলে কি হতো? C1 ইকুয়াল টু 0 হতো, ঠিক আছে? আবার দেখো C1 ইকুয়াল টু 1 হতো। তুমি যদি এটা করতে, এটা ইকুয়াল টু তো এটা, তাহলে তো C1 ইকুয়াল টু 1। আবার দেখো এটা ইকুয়াল টু তোমার কি হতো? 0 হতো, তাহলে আবার দেখো C1 ইকুয়াল টু 0। আবার দেখো এটা ইন্টু এটা করলে 0 ইকুয়াল টু 1 হতো, বুঝতে পেরেছো? তার মানে কনফার্ম ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এরা ফর্ম করছে বেসিস। তাহলে ডাইমেনশন কত পেলাম? ডাইমেনশন পেলাম হচ্ছে 2। তাহলে আমার ডাইমেনশন বেরিয়ে গেছে। কিন্তু এইবার এসো, এই যে দুটো ভেক্টর তুমি দেখতে পাচ্ছ, এরা না হচ্ছে তোমার নর্মালাইজড,
না হচ্ছে তোমার অর্থগোনাল। কেন বুঝতে পারছো? এটার সাথে এটা যদি ডট করতে, এটা কত 1 আসতো, এটা 0 1 আসতো, তার মানে তোমার এটা নিশ্চয়ই অর্থগোনাল সিস্টেম নয়। এইবার আমাকে এটাকে বানাতে হবে। একটা সুবিধা হলো এখানে দুটো চলে এলো। তাহলে এবার আমি বানাবো, তাহলে তাহলে আমি কি তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে স্প্যান অফ তোমার এই দুটো ভেক্টর -1 1 0 -1 0 1, ভি ইকুয়াল টু স্প্যান অফ এটা। তাহলে প্রথম কাজ কি, এটাকে আমি u1 দিয়ে রিপ্লেস করবো। হ্যাঁ ঠিক। তাহলে স্প্যান অফ এখানে লিখে দিই u1 -1 0 1। তাহলে u1 ইকুয়াল টু আমার এলো -1 0 সরি -1 1 0 -1 1 0 বাই হচ্ছে তোমার রুট। ঠিক আছে, তার মানে আমি কি পেলাম, ভি ইকুয়াল টু পেলাম, লিখে দাও আগে স্প্যান অফ আমি পেলাম 1/√2 ইন্টু -1 1 0 -1 0 1 হলো। এইবার আমি কি করব, এটাকে আমি এক্স দিয়ে রিপ্লেস করব, প্রথম কাজ। তাহলে এটাকে আমি এক্স দিয়ে রিপ্লেস করছি, তাহলে স্প্যান অফ এটা -1 1 0 এক্স। এবার তাহলে আমি এক্সটাকে বার করে নিয়ে আসি। চিন্তা করে দেখো, এক্স ইকুয়াল টু হতো, হ্যাঁ এক্স ইকুয়াল টু হতো v2 ডট হচ্ছে u1, হ্যাঁ মানে প্রজেকশনটা আগে বার করে নিই, ঠিক আছে, তারপর ধাপে ধাপে করি, তারপর এক্স বার করি। তাহলে এটা হচ্ছে প্রজেকশন অফ v2 কি বরাবর, u1 বরাবর, প্রজেকশন অফ v2 u1 বরাবর, এটা আগে বার করো। সেটা দেখো, এটা হবে, ভালো করে দেখাও, দেখো খাতা দেখতে হবে না, এইটা দেখো, এইটা হচ্ছে তোমার v2, ওকে, এইটুকুনি হচ্ছে তোমার u1। তুমি কি করেছো, এটাকে বাড়িয়েছো, তুমি কোনটা দিয়ে রিপ্লেস করবে, এটা দিয়ে, এইটা হচ্ছে তোমার এক্স দিয়ে রিপ্লেস করছো। এবার এক্স দরকার, এক্স যদি তুমি বার করতে চাও তাহলে তোমার দরকার হচ্ছে এইটা, এটাকে আমরা কি বলছি, v2 u1 এর ওপরে প্রজেকশন। তাহলে সেটা কি হবে, v2 ডট u1 ইন্টু u1 করলে এটা পাবো। এবার কি করবো, v2 থেকে এটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে এক্স পেয়ে যাবো। ঠিক আছে, v2 থেকে এটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে আমি এক্স পাবো। তাহলে আগে ধাপে ধাপে করে এটাকে করে, হ্যাঁ তাহলে এটা কি এসছে, v2 মানে তো -1 0, একই বেরোচ্ছে না, কারণ ওটা 1 হয়ে যাচ্ছে নাকি, ডট u1 মানে তো -1 1 0 /√2, এটা ইন্টু হয়ে যাচ্ছে -1 1 0 বাই হচ্ছে তোমার √2, এরকম আসছে। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি দেখো, তাহলে আমি পাচ্ছি এটা 1/2 আসছে নাকি গো, এটা আসছে 1/2 ইন্টু -1 1 0, আর একবার মিলাও তো, 1/2 আসছে 1 0 0, হ্যাঁ 1/2 আসছে। তাহলে 1/2 ইন্টু এটা এসছে, তাহলে আমার এক্সটা আমার কি হবে, এক্স আমার হবে দেখো, হ্যাঁ এক্স হবে হচ্ছে আমার v2 থেকে বাদ যাবে হচ্ছে প্রজেকশন অফ v2 অ্যালং u1, প্রজেকশন অফ v2 অ্যালং u1, হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে তোমার v2, এইটা হচ্ছে এইটুকু হচ্ছে তোমার u1, রিপ্লেস করছো হচ্ছে তুমি এক্স কে, এই যে এক্সটাকে, তাহলে এক্স এর সাথে যদি তুমি এটাকে যোগ করো তাহলে v2 পাবে। ঠিক আছে, কারণ এক্সটা তুমি v2 কে এক্স দিয়ে রিপ্লেস করছো,
v2 কে x দিয়ে রিপ্লেস করছো। ওকে, তাহলে এটা তোমার হয়ে গেল এরকম। তাহলে v2 আমার কত ছিল? v2 তো ছিল -1 0,1 মাইনাস, এটা হয়ে গেছে 1/2 ইন্টু -1 1 0, এরকম হয়ে গেছে x। হ্যাঁ, আচ্ছা, -1/2 আসছে না, এটা -1/2 আসছে, ওটাও -1/2 আসছে নাকি? -1/2 আসছে, আর 1 আসছে নাকি? এটা আসছে 1। তাহলে আমি পেয়ে গেলাম স্প্যান অফ 1/√2 -1 1 0, এটা -1/2, -1/2, 1, এটা পেলাম। এবার তাহলে এটাকে নর্মালাইজ করে দাও। তাহলে নর্মালাইজ করলে তুমি পাচ্ছ স্প্যান অফ 1/√2 -1 1 0। এটা কাজ করো, এটাকে হাফটাকে কমন টানলে বেটার হবে। হ্যাঁ, হাফটাকে কমন টানলে এটা হবে -1 -1 2 হবে নাকি? 2 হবে। তাহলে ইউনিট ভেক্টর করলে এটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে স্প্যান অফ হয়ে যাবে 1/√2 -1 1 0, -1 -1 2, 4 আর আগে 5 আর আগে 6, 1/√6 এরকম আসবে। ডট করলে 0 আসছে তো, 1/12 হচ্ছে, এটা কত আসছে? 0 আসছে তো, 1/12 হচ্ছে -1/12, হ্যাঁ 0 আসছে। আর এটা তো 0 হয়ে গেছে 2 এর সাথে 0, ঠিক আছে। বুঝলে, ডট করলে কিন্তু 0ই আসছে। এটার সাথে এটা যদি ডট করি, এটা ইন্টু এটা তো 0, এটা ইন্টু এটা করলে 1/12, এটা ইন্টু এটা করলেও 1/12, 1/√12, তাহলে কেটে গেছে। আবার এটা ইউনিট ভেক্টর, তাহলে তোমার এইটা হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার, এইটা হয়ে গেছে হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? লাস্টে চেকটাই করে বলুন যে আপনার এই যে এটা ডট এটা করে দেখে নাও, এটা ডট এটা করে দেখে নাও, 0 আসছে কিনা দেখো। হাফটা তো উড়ে যাবে, তুমি যখন ইউনিট করবে হাফ তো এমনিই থাকবে না, তুমি শুধু এইটুকুনি পোর্শন ইউনিট করে দেবে। তুমি যদি হাফটাকে নিয়ে করতে তাহলে হাফটা কেটেই যেত। হ্যাঁ, মডুলাসের মধ্যে ওটা তো কেটেই যেত, উড়ে যেত, তাহলে হাফটার দরকার নেই আমার। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে তোমার অর্থো নর্মাল সিস্টেম। আচ্ছা, এবার এর একটা বড় সংস্করণ নাও। এটা তো ছোট সংস্করণ ছিল, একটা বড় সংস্করণ নেওয়ার দরকার আছে। তাহলে এরা একটা কোশ্চেন কিন্তু পরীক্ষাতে কনফার্ম আসবেই, মানে 7, মিনিমাম 7, 8 বা 10 একটা কোশ্চেন দেবেই। গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন দেবেই, সিলেবাসের মধ্যে মেনশন করে দিয়েছে। একদম লাস্ট ওটা তো ইউনিট ভেক্টরটা বার করলাম। হ্যাঁ হ্যাঁ, U2টা বার করলাম, দরকার ভাই। সেটা হচ্ছে তোমার লিনিয়ার, এখানে যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। ধরো এরকম কিছু একটা লেখা রয়েছে, ট্রান্সফরমেশন কথাটার অ্যাকচুয়াল মিনিং, হচ্ছে চেঞ্জ। কিছু একটা চেঞ্জ হয়ে যাও, সেটাকে আমরা ট্রান্সফরমেশন বলি। ধরো তোমাকে এরকম কিছু একটা দিয়েছে, ট্রান্সফরমেশন অফ x1, x2, x3, একটা এক্সাম্পলস কিন্তু এটা। ধরো এটা এরকম দিল x1 + x2
কমা x2 প্লাস x3। স্যার এখানে ছিল সাইন থেকে টি দিয়ে কেটে দেওয়া। হ্যাঁ, ধরো এরকম কিছু একটা দিয়েছে, টি অফ x1 x2 x3 ইকুয়াল টু এটা, ঠিক আছে? এটার মানে হচ্ছে, এটাকে আমরা এভাবে লিখি, টি ইজ সাচ দ্যাট v3 টু v2। মানে ট্রান্সফরমেশনটার লজিকটা এরকম হয়েছে, দেখো একটা 3 টাবেল ভেক্টর এটা 2 টাবেল ভেক্টরে কনভার্ট হয়ে গেছে, তাহলে এই ট্রান্সফরমেশনটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি, টি সাচ দ্যাট v3 টু v2, এরকম আমরা ডিনোট করতে পারি, ঠিক আছে? তার মানে ট্রান্সফরমেশনটা কিরকম হয়, টি সাচ দ্যাট v টু w হয়, টি সাচ দ্যাট v টু w হয়, যেখানে ভিও হচ্ছে একটা সাবস্পেস বা ভেক্টর স্পেস, যাই বলো না কেন, ভিও হচ্ছে একটা ভেক্টর স্পেস আর ডব্লিউ হচ্ছে একটা ভেক্টর স্পেস। মানে ট্রান্সফরমেশন করলে কি হয়, স্পেসটা চেঞ্জ হয়, বা অনেক ক্ষেত্রে কিন্তু এরকমও হতে পারে, টি সাচ দ্যাট v3 টু v3, এরকমও হতে পারে, কিন্তু সবসময় যে চেঞ্জ হবে এমন কোনো কথা নেই। ইন জেনারেল হচ্ছে টি সাচ দ্যাট v টু w, v আর w এরা দুজনেই তোমার ইয়ে। এইবার এসো, এই যে দুটো তুমি ভেক্টর স্পেস দেখছো, এদের মধ্যে তো অপারেশন গুলো অ্যাসোসিয়েটেড থাকবে। ধরো এই স্পেসটা হচ্ছে এরকম v1 প্লাস ইন্টু এই স্পেসটা, ভি স্পেসটা হচ্ছে এটা, আর ডব্লিউটা ধরো এরকম ডব্লিউ প্লাস ইন্টু, মানে ডব্লিউ এর মধ্যে অপারেশন গুলোকে এভাবে ডিনোট করা হচ্ছে, আর ভি এর মধ্যে অপারেশন গুলোকে এভাবে ডিনোট করা হচ্ছে, দুটোতে তো অপারেশন আলাদা থাকতেই পারে। এইবার এসো, এইটা তোমাদের সিলেবাসে যেটা আছে, এই ট্রান্সফরমেশনটাকে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো তখনই, লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো তখনই যদি দুটো প্রপার্টি হোল্ড করে। এক নাম্বার প্রপার্টি হচ্ছে ট্রান্সফরমেশন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে ট্রান্সফরমেশন অফ আলফা প্লাস ট্রান্সফরমেশন অফ বিটা। সাইনগুলোকে ফলো করো। মিনস ফর অল আলফা কমা বিটা বিলংস টু হচ্ছে ভি। কথাটা ফলো করো, তুমি যখন ভি এর মধ্যে দুটো ভেক্টর চুজ করেছো আলফা বিটা, তাদের মধ্যে অপারেশন কিন্তু এটা হবে, কিন্তু এইটা করার পরে আলটিমেট এটা আসতে হবে। মানে এবারে কিন্তু ট্রান্সফরমেশন যেই তুমি করে দিলে এটা, সেটা কিন্তু এই স্পেসে চলে গেছে। তখন এবার যখন তোমার এটা যখন খুলে বেরোবে, তখন কি হবে, এর মাঝখানে কিন্তু এই অপারেশন হবে। মানে যদি এটা হয়, এটা একটা কন্ডিশন, এটা হতে হবে, লিনিয়ার ট্রান্সফরমেশন হলে এটা হতে হবে। দু নম্বর কন্ডিশন হচ্ছে ট্রান্সফরমেশন অফ সি ইন্টু আলফা ইকুয়াল টু হবে সি। এইবার দেখো, যেই খুলে বেরিয়ে এলো, দেন দেয়ার কিন্তু এই স্পেসের তোমার ইয়েটা আসবে, সি ইন্টু ট্রান্সফরমেশন অফ আলফা। এই দুটো কন্ডিশন যদি হচ্ছে তোমার মেনটেন হয়, ঠিক আছে, এই দুটো কন্ডিশন যদি মেনটেন হয়, তখন সেই ট্রান্সফরমেশন গুলোকে আমরা বলে থাকি লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? তাহলে আমাকে যদি কখনো লিনিয়ার ট্রান্সফরমেশন টেস্ট করতে বলে, তখন আমরা এই দুটো কন্ডিশন চেক করব হচ্ছে কিনা, ঠিক আছে? এইবার এসে আমরা দেখব কোন একটা ট্রান্সফরমেশন, অবশ্যই লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা, একটা বলি, শুধু প্লাস ইন্টু দিয়ে বলা না, এই প্রথম স্পেসটা নাল ভেক্টরটাকে ধরো থিটা দিয়ে ডিনোট করা হচ্ছে, সেকেন্ড স্পেসটার নাল ভেক্টরটাকে থিটা ড্যাশ দিয়ে ডিনোট করা হচ্ছে। দুটো স্পেসের তো নাল ভেক্টর আলাদা হতেই পারে, যেহেতু অপারেশনগুলো আলাদা। প্রথম স্পেসের নাল ভেক্টরটাকে থিটা দিয়ে ডিনোট করা হচ্ছে, দ্বিতীয় স্পেসের নাল ভেক্টরটাকে থিটা ড্যাশ দিয়ে ডিনোট করা হচ্ছে। ওকে, এবার আমরা দেখব যে কার্টি বা কার্নেল অফ এ ট্রান্সফরমেশন বলতে হচ্ছে আমরা কি বুঝি। কার্নেল অফ এ ট্রান্সফরমেশন, কার্নেল অফ এ ট্রান্সফরমেশন, যেটাকে আমরা বলে থাকি কার্টি বলে থাকি। ভালো করে দেখবে, ডেফিনেশনটা জানলে অঙ্ক করতে পারবে, অঙ্ক সোজা।
কাটটি হচ্ছে ইকুয়াল টু আলফা such that ট্রান্সফরমেশন অফ আলফা, ভালো করে দেখবে এই জায়গাটা, ট্রান্সফরমেশন অফ আলফা ইকুয়াল টু হবে থিটা ড্যাশ। কথাটার মানে বোঝো, কথাটার মানে হচ্ছে, আচ্ছা যেখানে কমা দিয়ে লেখো যেখানে আলফা বিলংস টু হচ্ছে ভি। কথাটার মানে হচ্ছে ভি যে সেট অফ ভেক্টরসটা রয়েছে, সেখানকারে সেই ভেক্টরগুলোকে তোমাকে তুলতে হবে যাদের ওপর ওই ট্রান্সফরমেশনটা করলে নেক্সট স্পেসের নাল ভেক্টরটা তুমি পাবে। সেই সেটটাকে আমরা বলবো কার্নেল অফ টি। আবার বলছি, ভি যে সেট অফ ভেক্টরসটা রয়েছে তার থেকে সেই ভেক্টরগুলোকে তোমাকে কালেক্ট করতে হবে যাদের ওপরে ওই ট্রান্সফরমেশনটা করলে এই স্পেসের নাল ভেক্টরটা জেনারেটেড হবে। তখন ওই সেট অফ ভেক্টরটাকে আমরা কার্টি বলবো বা কার্নেল অফ টি বলবো। ঠিক আছে, কার্নেল অফ টিটা কিন্তু ভি এর একটা সাবসেট হবে। সাবসেটের বিশেষত্ব কি, যে কার্নেল অফ টি এর মধ্যে তুমি যে ভেক্টরই নাও না কেন, আর ওপরে ওই ট্রান্সফরমেশনটা করলে এই স্পেসের নাল ভেক্টরটাকে তুমি পাবে। ঠিক আছে, এইটাকে আমরা বলে থাকি কার্টি বা কার্নেল অফ এ ট্রান্সফরমেশন বলে থাকি। ঠিক আছে, এইবারে এসো ডাইমেনশন। ভেবে দেখো, এটাও তো একটা ভেক্টর স্পেস হবে, মানে এটা তো সেট অফ ভেক্টরস যেহেতু। ডাইমেনশন অফ কার্টি মানে কার্টিটাকে মিনিমাম যতগুলো ভেক্টর দিয়ে জেনারেট করা যায় সেটা কিন্তু আমরা বলবো ডাইমেনশন অফ কার্টি। ডাইমেনশন অফ কার্টিটাকে আমরা বলে থাকি নালিটি। তোকে বলছিলাম না নালিটি, এইটাই হচ্ছে নালিটি। ডাইমেনশন অফ কার্টি হচ্ছে তোমার নালিটি। বুঝতে পেরেছো? এটা কি বললেন, যতগুলো নাম্বার হতে ছিল তো হবে না। ডাইমেনশন মানেটা কি, কার্নেল অফ টি একটা সেট অফ ভেক্টরস, ওই সেট অফ ভেক্টরসকে তুমি মিনিমাম যতগুলো ভেক্টর দিয়ে জেনারেট করতে পারবে, ওই স্প্যানটাকে তুমি যতগুলো ভেক্টর দিয়ে জেনারেট করতে পারবে। একটু আগে আমরা যেটা করলাম ডাইমেনশন, সেটাই তোর ডাইমেনশন। ওর ডাইমেনশনটাকেই আমরা বলে থাকি নালিটি। ঠিক আছে, এইখানে আর একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলে থাকি সিলভেস্টার ল। এইটা পরীক্ষাতে ভেরিফাই করতে দেয়, সিলভেস্টার লটা কিরকম, ধরো ট্রান্সফরমেশন অফ ভি টু ডব্লিউ, এটা সিলভেস্টার ল কি, ডাইমেনশন অফ কার্টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। বন্ধ হয়ে গেছে? আচ্ছা, এই যে ইমেজ টিটা দেখছো, সেটাই হচ্ছে এই ডব্লিউ। ভি এর ইমেজই তো ডব্লিউ, ট্রান্সফরমেশন করলে তো ওখানে চলে আসছে। তাহলে ডাইমেনশন অফ কার্টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। এই লটাকে আমরা বলে থাকি তোমার সিলভেস্টার ল। পরীক্ষাতে যেটা দেয়, ওরা একটা ট্রান্সফরমেশন দিয়ে দেয়, ট্রান্সফরমেশন দিয়ে প্রুফ করতে বলে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন প্রথমে, তারপর বলে এর কার্নেল অফ টিটা বার করো, কার্টিটা বার করো, তারপর বলে হেন্স ভেরিফাই সিলভেস্টার ল। এবার তাহলে কার্টি যদি তুমি বার করলে, এবার তাহলে তুমি ডাইমেনশন অফ কার্টি বার করো, ডাইমেনশন অফ ইমেজ টি মানে এটার ডাইমেনশন ইউজুয়ালি দেখলেই বোঝা যায়। এই যেমন টি সাজ দ্যাট যদি V3 to V2 দেয়, তাহলে তো এটা হচ্ছে তোমার, বুঝতেই পারছো, 2। ঠিক আছে, ইকুয়াল টু হয় ডাইমেনশন অফ এটা। ঠিক আছে, তাহলে আমার নেক্সট দিনের যে ক্লাসটা হবে, যেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে বৃহস্পতিবারের ক্লাস, ওই দিন আমরা কি করব, এই যে গোটা পোর্শনটা রয়েছে যত ইম্পর্টেন্ট আছে করিয়ে দেবো। এটা পরে করাবো, আগে করাবো কি একটা সাজেশন দিয়ে দেবো যে ওইগুলোকেই তুমি পরীক্ষার আগে দেখে যাবে, ওই পোর্শনগুলোকে। তাহলে তোমরা যখন নেক্সট দিন ক্লাসে বসবে,
প্রথম কথা হচ্ছে বইটাকে নিয়ে বসবে নেক্সট দিনটা কবে স্যার? বৃহস্পতিবার। স্যার একটা অফলাইন বৃহস্পতিবার, হ্যাঁ অফলাইন অফলাইন। মানে অন্য কোনো আমি থাকবো না তো, স্যার আগে পরে আগে পরে হবে না। স্পেশাল হবে থাকলে তো হয়ে যেত, থাকলে তো আমার অফলাইনে যে অনলাইন হতো একই তো ব্যাপার। আমি থাকবো না নেক্সট উইকে, বুধবার দিন থাকবো। তাই বুধবার দিন তোমাদের যারা আছে 10:30টার ক্লাসটা অফলাইনে হবে, বৃহস্পতিবারের ক্লাসটা অনলাইন মোডে হবে। আর একটা কথা বলছি, বৃহস্পতিবার দিন আমাকে তোমরা করবে কি সকালে যে কেউ একজন মনে করাবে বইটা যেন আমি নিয়ে বেরোই, এই বইটা। হ্যাঁ বৃহস্পতিবার দিন সকালে এটা কিন্তু মনে করাবে, নইলে কিন্তু আমি এই বই নিয়ে বেরোতে ভুলে যাবো। কিন্তু বুধবার রাত্রিরে করলে তো বৃহস্পতিবার ভুলে যাবো। তুমি বৃহস্পতিবার দিন আমি বলছি তোমাকে সকাল 9:30টার আগে মনে করাবে আমাকে, আমি 9:30টার সময় বেরোবো। রাত্রিরে মনে করলে আমি ডেফিনেটলি ভুলবো, আমি ভুলবোই। ওসব অ্যালার্ম ট্যালার্ম কিছু আমার কাজ করবে না। অত চাপ লাগে না, অত চাপ নেবো কেন, যেখানে আমার অ্যালার্মই রয়েছে। মেকানিক্যাল অ্যালার্ম দিয়ে আমার কি হবে?